স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের আলোচনা লিকুইড স্টেট থেকে মূলত পরিচ্ছেদ যে সংক্রান্ত যে প্রশ্নোত্তর পর্ব, সেই পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নোত্তর পর্বে আজকে আলোচনা 1-13 অনুশীলন। 1-13 পরিচ্ছেদে কিছু আমরা প্রশ্নোত্তর এমসিকিউ টাইপের দেখে নেব, একদম যুক্তি সহকারে। হ্যাঁ, প্রত্যেকটা অপশন কেন সঠিক বা কেন সঠিক না। তো তাহলে এখন আমরা শুরু করব। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমে দেখো, বলে নিই যে এই পরিচ্ছেদে মানে পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নের আগে কিছু আমরা গাণিতিক সমাধান একটু ভালো করে বুঝে নেব। যেগুলো বইয়ে আছে সেগুলোকে একটু আমরা ভালো করে দেখি, বুঝে নিই। তো দেখো, প্রথমে যে কোয়েশ্চেনটা আছে, অবশ্যই এগুলো হিমাঙ্কের অবনমন সম্পর্কিত রাউল্টের যে সূত্র, সেই সূত্র ধরেই মূলত এই সমাধানগুলো হতে থাকবে। তো দেখো, প্রথম কোয়েশ্চেন, কত গ্রাম ইথিলিন গ্লাইকল C2H6O2, যার ফর্মুলা অবভিয়াসলি তার ফর্মুলা অনুযায়ী আমরা C2H6O2 এই ফর্মুলা অনুযায়ী আমরা ফর্মুলা ম্যাচ বের করতে পারবো। 12 × 2 6 × 1 প্লাস 16 × 2 দিয়ে এটাকে তোমরা সাম আপ করো, কত হচ্ছে দেখো। তো এরকম কিছু পরিমাণ গ্লাইকল কি করছে, 250 গ্রাম জলে দ্রবীভূত করা হচ্ছে, এবং এর ফলে দেখা গেল দ্রবণীয় হিমাঙ্ক, নর্মালি জলে কত হয় হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা হয়ে গেছে -5। তার মানে অবনমনটা 0 থেকে -5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অবনমনটা কত না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড -5 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকাল টু ডেল্টা টি। সো ডেল্টা টি ইজ ইকাল টু কত না, 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাকে কেলভিনে করলে এই চেঞ্জটাকে আমরা কত হবে না, 5 কেলভিন হবে। ইয়েস। সো ডেল্টা টি এফ ফর ফ্রিজিং যদি আমরা ধরি, তো সেটা হচ্ছে 5 কেলভিন পেয়ে গেছি। আমরা জানি ডেল্টা টি এফ সমান হচ্ছে, দেখো, কে এফ ইন্টু স্মেলালিটি এম। তো দেখো, এখানে প্রথম আমার যেটা কাজ করতে হবে, এমটা বের করে নিতে হবে, কারণ কে এফ ভ্যালু দেওয়া আছে। কে এফ ভ্যালু থেকে পুট করে নাও। তাহলে ডেল্টা টি এফ এর জায়গায় 5 কেলভিন, কে এফ এর জায়গায় কোনো ইউনিট সমেত তোমরা ভ্যালুটা লেখো, এবং এম। দেখো, এম এর ইউনিটটা আসছে এত মোল পার কেজি। এই ইউনিটটা কিন্তু তোমাদের কিন্তু খুব সুবিধা দেবে, কারণ ইউনিট যদি না লেখো, এখানে একটা নাম্বার ডিডাকশন হওয়ার ব্যাপার আছে। আর তোমাদের কাজের ক্ষেত্রেও দেখো, এই ইউনিট কিন্তু অনেকটা সুবিধা দেবে। এবার দেখো, ইথিলিন গ্লাইকলের ক্ষেত্রে আমরা জানি, হ্যাঁ, এটা তো তোমরা নোট করে নাও। দেখো, তোমরা এটা নোট করে নিতেই পারো, কারণ আমি তো এটাকে পজ করে মুডে দিয়ে দিলাম। এবার দেখো, এখানে একটুখানি বলি, ইথিলিন গ্লাইকলের যে মোলার মাস, এটা ফর্মুলা মাস যেটাকে আমরা বলবো, সেটা আমরা হিসাব করলাম, এবং সেটা কত হলো না, 62। দেখো, 12 × 2 প্লাস 6 × 1 প্লাস 16 × 2, 62। এবার দেখো, আমাদের নাম্বার অফ মোলালিটি কি না, 2.688, মানে 1 কেজি সলভেন্টে এত মোলস আছে। সলভেন্ট এখানে কে, ওয়াটার। তাহলে দেখো, এত মোল মিনস এটাকে আমরা যদি 62 দিয়ে গুণ করে দিই, এটাকে যদি আমরা এত মোল, তো তাহলে এটাকে যদি আমরা 62 দিয়ে গুণ করে দিই, তাহলে কি আসবে, মোলালিটি পেয়ে গেছি। তাহলে আসবে নাম্বার অফ মোলস অফ সলিউট। তাহলে আমরা যদি এইটা, আর তাহলে কী হবে, তাহলে 1 কেজি জলে কত মোল পেয়ে যাব। কিন্তু আমার এখানে দেওয়া আছে, দেখো, 250 গ্রাম জলে, সেই জন্য 250 গ্রামসটাকে আমরা কেজিতে কনভার্ট করে নেবো। তাহলে অ্যাকচুয়ালি আমরা দ্রাবের মোল সংখ্যা যদি বের করতে যাই, যে 0.25 কেজিতে আমার কত আছে, তাহলে কি করতে হবে না, 2.668-এ 1 মোলে, দেখো 1 কেজিতে আমার এটা আছে 2.688, কিন্তু আমি যদি এটা 1 কেজি হবে, সরি, এটা 1 কেজি, তাহলে 0.25 কেজিতে আমার কত থাকবে, এটা দিয়ে গুণ করে দাও। তার মানে এত মোল অ্যাকচুয়ালি এই 250 গ্রাম জলে আছে। এবার এটাকে আমরা যদি 62 দিয়ে গুণ করে দিই, তাহলে আসছে কত, দেখো, 41.6, মানে 664, অ্যাপ্রক্সিমেটলি 41.7 গ্রাম। তো এই হচ্ছে ইথিলিন গ্লাইকল, যেটা আমার নিডের আছে, মানে যেটা আমাদের প্রয়োজন কিসের জন্য না, এই ফ্রিজিং পয়েন্টটা ডিপ্রেশন করার জন্য, অর্থাৎ হিমাঙ্কের অবনমনের জন্য। ক্লিয়ার না? নেক্সট আমরা প্রশ্নে চলে যাব। নেক্সট কোশ্চেন, 100 গ্রাম ক্যাম্ফর। এই ক্যাম্ফরের বলে দেওয়া আছে এটা একটা দ্রাবক,
যেটা ক্যাম্ফরে একটি দ্রাব্য পদার্থের না, ক্যাম্ফরটা এখানে সলভেন্ট করা হয়েছে, আর দ্রাব্য পদার্থ যেটা 1.56 গ্রাম নেওয়া হয়েছে, তা দ্রবণের হিমাঙ্কের দেখা গেল হচ্ছে দ্রবণটার হিমাঙ্ক হচ্ছে 175.93 আর ক্যাম্ফরের গলনাঙ্ক 179। তাহলে অবভিয়াসলি দেখো এটার থেকে 175 কমেছে। তো বলা হচ্ছে যে কে ভ্যালু এই, তা মানে ক্যাম্ফরের, তাহলে বলা হচ্ছে দ্রাবটির আণবিক ভর। একই প্রশ্ন, জাস্ট একটু এপিডোপিট করা আর কি। তবুও আমরা দেখে নিচ্ছি। আমরা কি করবো, ফার্স্ট স্টেপে আমরা হিমাঙ্কের অবনমনটা কত সেটা দেখে নেব। দেখো এখানে হিমাঙ্কের অবনমন কত, ডেল্টা টিএফ সমান, এইটা হচ্ছে বিশুদ্ধ ক্যাম্ফরের, এটা দ্রবণের, তাহলে অবভিয়াসলি এটা ডিগ্রি সেন্টিগ্রেড, বারবার বলছি 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুইভ্যালেন্ট টু 1 কেলভিন চেঞ্জ, 1 কেলভিন চেঞ্জ কিন্তু। ওকে, নেক্সট দেখো, নেক্সট স্টেপে আমরা মোলারিটিটা ক্যালকুলেশন করে নেব। তাহলে রাউলসের যে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনের যে ল, ডেল্টা টিএফ সমান কেএফ ইন্টু এম লিখলাম। এবার জাস্ট দেখো ডেল্টা টিএফ এর ভ্যালু পুট করো, কেএফ এর ভ্যালু পুট করো, এম সমান পেয়ে গেলে, তাহলে এমটা কি, যে ইউনিটটা হলো মোল পার কেজি। নেক্সট আমরা স্টেপে তো এম বের করলাম। নেক্সট স্টেপে আমরা দ্রাবের মোল সংখ্যা বের করব। তো দ্রাবের এখানে দেখো, এখানে দ্রাব হচ্ছে 0.0975 মোল পার কেজি সলভেন্টে। তো তাহলে এইটা আমার যদি 100 গ্রামে নিয়ে আসতে চাই, তাহলে 0.1 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 0.0975কে আমরা 0.1 দিয়ে গুণ করলে তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি না 100 গ্রামে কত মোল আমার সলিউট আসলে ডিজলভ হয়েছে। তো এবার দেখো ক্যাম্ফরে তোমাকে মোলার মাস বের করতে বলেছে, তা মোলার মাস বের করবো কি করে না, দেখো আমরা নাম্বার অফ মোলস পেয়ে গেছি। এই নাম্বার অফ মোলসটা এইটাই তো কি না 1.56 গ্রাম, এটাকে ইকুয়েট করে নাও। তাহলে 1 মোল ইকুয়ালস কি না 1.56 ডিভাইড বাই 0.00975। এবার দেখো এইটাকে দেখো আমরা ভাগ করেছি, এখানে ভাগ করলে কত আসছে দেখো 160। সো 160 অপশানটাই তোমাদের রাইট হবে। নেক্সট কোশ্চেন, একটি হিমাঙ্ক রোধক দ্রবণ ইথিলিন গ্লাইকোল, যার গাঢ়ত্ব দেওয়া হচ্ছে কত, কনসেন্ট্রেশনটা দেওয়া হচ্ছে 20% না 30%। দেখো এটার মানে কি, এখন এখানে W/V দেওয়া আছে। W/V মানে না 100 ml দ্রবণে অ্যাকচুয়ালি কি আছে না স্যার 100 ml দ্রবণে 30 গ্রামস আমার সলিউট ইথিলিন গ্লাইকল আছে। ঠিক আছে, এবার বলছে দেখো দ্রবণটির হিমাঙ্ক নির্ণয় করো। দেওয়া আছে ওটা জলের সঙ্গে মেশানো হয়েছে, জলের কে ভ্যালু দেওয়া আছে, দ্রবণটির ঘনত্ব দেওয়া আছে। তো প্রথম আমাদের কাজ দেখো দ্রাবকের ভরেণ্য। ফার্স্ট আমরা স্টেপে কি করব, যে এখানে মানে সলভেন্ট হিসেবে কে না, এখানে সলভেন্ট হিসেবে সলভেন্টের অবশ্যই আমরা সলভেন্ট হিসেবে কাকে ভাববো না 30% যেহেতু ইথিলিন গ্লাইকল, তার মানে 70% হচ্ছে ওয়াটার। তাহলে অবভিয়াসলি ওয়াটার ইজ দ্য কি সলভেন্ট। তো সলভেন্টের আয়তন কত হচ্ছে 100 ml, যেহেতু W/V। এখানে দ্রবণের আয়তন ধরবো, এখানে সলভেন্টের আয়তন তো 70 হয়ে যাবে না, 100 থেকে 30 বাদ দিলে সলভেন্টের ভলিউম হচ্ছে 70। তো দ্রবণের যখন ঘনত্ব দেওয়া আছে একটা সুবিধা, তাহলে দ্রবণের ঘনত্ব দিয়ে আমি যদি 100 ml-কে গুণ করি, আসলে দ্রবণের ভর পেয়ে গেলাম। এবার দেখো এই দ্রবণের যে ভর, এই ভরেই অ্যাকচুয়ালি সলিউটটা ইথিলিন গ্লাইকল। তাহলে এখান থেকে যদি আমি 30 গ্রামস বের করে দিই, তাহলে ওয়াটার আমার কত আছে 64.3 গ্রাম। ইন কেজিতে করলে কত না, একে আমরা 1000 দিয়ে ভাগ করলে 0.0643 কেজি। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে আসলে 30 গ্রাম ইথিলিন গ্লাইকল এটা এই 0.0643 কেজি অফ ওয়াটারে আছে। নেক্সট স্টেপ আমরা করবো কি ইথিলিন গ্লাইকলের মোল সংখ্যা নির্ণয়। ইথিলিন গ্লাইকলের মোল সংখ্যাটা আমার কত না, সিম্পলি আমরা ইথিলিন গ্লাইকলের মোলার ম্যাসটা লিখবো, মানে ফর্মুলাটা লিখবো, সেখান থেকে ফর্মুলা ম্যাস বের করে নেব 62 গ্রাম পার মোল। তাহলে দেখো 30 গ্রামসটাকে আমরা যদি মোলে কনভার্ট করি, তাহলে 30 ডিভাইড বাই 62 গ্রামস পার মোল। তো নেক্সট দেখো আমরা চলে এসেছি এইটা আমরা পেলাম কি মোল সংখ্যা কিসের না স্যার, যে সলিউটটা আছে না ইথিলিন গ্লাইকল তার নাম্বার অফ মোলস পেয়ে গেছি।
এবার দেখো মোলালিটি আমরা কি করে পাবো না, আমরা সলভেন্ট হচ্ছে এটা দেখো, এটা আমার হচ্ছে সলভেন্টের ভলিউম, সলভেন্টের ভলিউম নয় সরি, সলভেন্টের ব্যাস। 1 কেজি অফ সলভেন্টে নাম্বার অফ মোলস অফ সলিউট আছে এইটা, এই সরি 0.0643 কেজি সলভেন্টে এই সলিউট আছে এইটা। তাহলে দেখো আমার 1 কেজিতে কত আছে, জাস্ট ভাগ করে দাও, এই 0.484কে 0.0 দিয়ে ভাগ করলে এইটা, তো এইটাই হলো আমার মোলালিটি। এবার দেখো মোলালিটি যখন পেয়ে গেছি, নর্মাল সূত্রটা কি, ডেল্টা টি এফ সমান কে এফ ইন্টু এম। তো এখান থেকে আমার এম এর ভ্যালুটা বসিয়ে দাও, আর কে এফ ভ্যালু তো দেওয়া আছে, ডেল্টা টি এফ পেলাম 14 কেলভিন। তা দ্রবণের অ্যাকচুয়ালি 0 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে জলের হিমাঙ্ক, তাহলে 14K মানে 14 ডিগ্রি সেন্টিগ্রেড কমে গেলে সেটার ভ্যালুটা কত আসছে বলো, -14 হয়ে যাবে, কারণ 0 থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেড কমা মানে -14 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4-এ আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 4, একটি অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দ্রবণের স্ফুটনাঙ্ক দেওয়া আছে, এই দেখো ভ্যালুটা 100.26। দ্রবণটির হিমাঙ্ক নির্ণয় করো, জলের কে এফ এবং কে বি এর ভ্যালু দেওয়া আছে। তো দেখো এইটা একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন। প্রথমে আমরা এই যে দ্রবণটা দেওয়া আছে না, এই যে দ্রবণ, এই দ্রবণের স্ফুটনাঙ্কটা লক্ষ্য করি কত না 100.26। তো দ্রবণটা মূলত সলভেন্ট কি দিয়ে তৈরি না, ওয়াটার। তো ওয়াটার দিয়ে যদি তৈরি হয় তাহলে যেখানে জলের কে ভ্যালু দেওয়া আছে তার মানে ওয়াটার দিয়েই তো তৈরি। তো তাহলে এখানে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়েছে সেটা কি বলবো না 100 নর্মাল ওয়াটারের, আর এখানে দ্রবণের 100.26, তাহলে জাস্ট বিয়োগ করলে আমরা 0.26 পেয়ে গেলাম। এখান থেকে আমরা কিন্তু পেয়ে যাব ডেল্টা টিবি সমান কেবি ইন্টু এম। এখান থেকে দেখো কেবির ভ্যালু যদি আমরা বসিয়ে দিই তাহলে এম ভ্যালুটা পেয়ে যাব, আর ডেল্টা টিবি তো আমরা অলরেডি পেয়ে গেছি, এই যে এই ভ্যালুটা। তাহলে এখান থেকে এম পেলাম ফার্স্ট অফ অল, অর্থাৎ দ্রবণের মোলালিটি। এবার একইভাবে এই যে মোলালিটিটা পেলাম, এটা সেম দ্রবণের মোলালিটি হিমাঙ্ক অবনমনের ক্ষেত্রে। তাহলে ডেল্টা টি এফ সমান কে এফ এম, কে এফ ভ্যালুটা আমার দেওয়া আছে কত, জলের কে এফ দেওয়া আছে এই যে 1.86, এটা বসিয়ে দিলাম, ডেল্টা টি এফটা আমি পেয়ে যাব এই ভ্যালু থেকে। তাহলে সিম্পলি কি ডেল্টা টি এফ কত বেরোলো দেখো, আমি এত সলিউশন করে দিয়েছি। ডেল্টা টি এফ সমান আমার বেরিয়েছে কত না 0.93 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে জলের হিমাঙ্ক কত, এই যে 0.93 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কেলভিন আছে, ওটা সেন্টিগ্রেডে চেঞ্জ করলে ওটা আছে। এবার নর্মালি ওয়াটারের আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেটার থেকে 0.93 যদি আমরা মাইনাস করি তাহলে আসছে -0.93। সো দ্রবণের হিমাঙ্ক ওই একই দ্রবণের আসলে হবে -0.93 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন না, কিন্তু কেলভিনটা চেঞ্জ। নেক্সট কোয়েশ্চেন দেখো, বাইফিনাইল C12H10, অ্যানথ্রাসিন C14H10, এগুলো সবই অর্গ্যানিক মলিকুল। বেঞ্জিন ফিউজ হয়ে একাধিক বেঞ্জিন বলয় ফিউজ হয়ে এই ধরনের বাইফিনাইল বা অ্যানথ্রাসিন কম্পাউন্ড তৈরি করে। এগুলো সবই হাইড্রোকার্বন জাতীয় যৌগ। একটি মিশ্রণের বলছে ভর এই দেওয়া আছে, আর কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে যে মিশ্রণটিকে 50 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করা হলো, আর দ্রবণটি হিমাঙ্ক এই হলে 3.45 ডিগ্রি। যৌগ দুটির মিশ্রণের সংযুতি মানে কম্পোজিশন বের করতে বলছে, অর্থাৎ কোনটা কি পরিমাণে আছে, ঠিক আছে, অর্থাৎ মোল পার্সেন্ট বাইফিনাইলটা বের করতে বলেছে, বাইফিনাইল বা অ্যানথ্রাসিন কতটা তাদের পার্সেন্টেজে আছে। তো এই টোটাল ভরটা দিয়েছে 3.32, তাহলে আমাকে বের করতে হবে প্রত্যেকটা আলাদা আলাদা করে আসলে কত আছে। তো প্রথমে দেখো দ্রবণটির হিমাঙ্ক কত, আমরা এটা নোটিশ করব। হিমাঙ্কটা দেখো দেওয়া আছে 3.45 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বিশুদ্ধ বেঞ্জিনের হিমাঙ্ক 5.5, তাহলে কমলো কত না স্যার 5.5 থেকে 3.45 বাদ দিলে 2.05 কেলভিন। তো আমরা ফার্স্ট অফ অল ডেল্টা টি এ পেয়ে গেলাম। সেকেন্ড স্টেপ আমার মোলালিটি ক্যালকুলেশন with the help of Raoult's law, and that is law is delta TF is KFM. So here if we put the value of delta TF,
Now we can easily calculate the value of m, because kf already is given here 5.12. so m আমরা কত পেলাম না স্যার 0.4 মোল পার কেজি, অর্থাৎ 1 কেজি সলভেন্টে আমার 0.4 এই হিসাবে আসলে সলিউটটা আছে। তো আমি এখন 3 নম্বর স্টেপ করব। 3 নম্বর স্টেপে আমি কি ধরে নিচ্ছি না, বাইফিনাইল এবং অ্যানথ্রাসিনের মোল সংখ্যা আমি ধরে নিচ্ছি। আবার বলছি, বাইফিনাইল আর অ্যানথ্রাসিনের মোট মোল সংখ্যা আমরা এটা ক্যালকুলেশন করব। দেখো বাইফিনাইলের মোল সংখ্যাটা কত, আমি যদি বলি x, তাহলে অ্যানথ্রাসিনের মোল সংখ্যা আমি ধরে নিচ্ছি y। তাহলে দেখো টোটাল মোল সংখ্যা হচ্ছে x + y। এবার দেখো বাইফিনাইলের মলিকুলার মাস আমরা যদি বলি সেটা হচ্ছে 154, অ্যানথ্রাসিনের সেটা হচ্ছে 178। এই যে ফর্মুলা থেকে বের করে নাও, C12H10 এইটা থেকে বের করো বাইফিনাইলের, আর অ্যানথ্রাসিনের C14H10 এখান থেকে বের করে নাও। তাহলে দেখো পাচ্ছিটা কি, পাচ্ছি দেখো এক্সটা আমার কত হবে না, এক্সটা হবে দেখো মোল সংখ্যাটা 154 দিয়ে ভাগ করে দেবো, 154 দিয়ে ভাগ করে দেবো, যে পরিমাণটা আমার কি আছে টোটাল পরিমাণটা আছে আমি বাইফিনাইলের যেটা আণবিক ভর সেটা তো এটা হলো। তাহলে x + y সমান কি না স্যার 0.4 মোল পার কেজি আছে, 1 কেজি সলভেন্টে 0.4, তাহলে 0.05 মানে কেন 50 গ্রাম সলভেন্ট, তাহলে 50 গ্রাম সলভেন্টে কত হয় না 50 গ্রামকে আমরা যদি কেজিতে কনভার্ট করি তাহলে দেখো আসছে 0.050 কেজি। তাহলে এইটা দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে আমার অ্যাকচুয়াল সলিউট কত আছে পেয়ে গেছি 0.02। তাহলে x + y = 0.02। এবার দেখো আমি যদি বলি যে এই 0.02, যে দেখো 154 যদি মোলার ম্যাস হয় আর যদি x মোল বাইফিনাইল থাকে তাহলে মোলকে তার মোলার ম্যাস দিয়ে ভাগ করলে আমি কত অ্যামাউন্ট অফ মানে কত ভরের বাইফিনাইল আছে সেটা পেলাম। তার সাথে একইভাবে 178 হচ্ছে অ্যানথ্রাসিনের মোলার মাস, তাকে অ্যানথ্রাসিনের নাম্বার অফ মোলস দিয়ে গুণ করলাম, তাহলে এই যে টোটালটা পেলাম এটাও কি অ্যানথ্রাসিনের আমার পরিমাণটা ভরে, তা সেটা টোটালটা কত দেওয়া আছে 3.32। তাহলে এটা আর একটা রিলেশন পেলাম। তাহলে 2 নম্বর রিলেশন এটা, আর 1 নম্বর রিলেশন হচ্ছে এইটা, ও x + y = 0.02। এবার আমার কাজ হচ্ছে এটাকে সলভ করা। দেখো সলভ তোমরা এর বীজগাণিতিকভাবে যদি করো, এই সলিউশনটা করলে তোমরা পাবে x এর ভ্যালু পেয়ে যাবে কত, x এর ভ্যালু পেয়ে যাবে 0.01, y এর ভ্যালু পেয়ে যাবে 0.01, তার মানে কি 50%। সিম্পলি টোটাল 0.02 মধ্যে 0.01 তখন 50%। সো বাইফিনাইল এবং অ্যানথ্রাসিনের যে কম্পোজিশন সেটা হচ্ছে 50%:50%। লাস্ট কোয়েশ্চেন, 1 কেজি জলে 0.05 মানে লাস্ট কোয়েশ্চেন মানে গাণিতিক সমাধানের আমরা এটা শেষ প্রশ্ন। 6 নম্বরের পরে কি আছে একটু দেখেই নিই। 6 নম্বরের পরে নো, এরপর পরিচ্ছেদ শুরু করব। তাহলে 6 নম্বরটা হচ্ছে আমাদের গাণিতিক সমাধানের শেষ প্রশ্ন। তা আমরা শেষ প্রশ্নটা দেখেই নিই। প্রথমে বলা হচ্ছে 1 কেজি বিশুদ্ধ জল, সেখানে এত গ্লুকোজ মেশানো হলো, তাহলে এখান থেকে মোলালিটি পেয়ে গেলাম স্মল m = কি 0.05, এটা কি গ্লুকোজের জন্য। এবার এই দ্রবণটা প্রস্তুত করে দেখা গেল দ্রবণের উষ্ণতা এত ডিগ্রি সেন্টিগ্রেড করলে দ্রবণ থেকে কত গ্রাম বরফ বেরিয়ে আসবে। ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন। দ্রবণের উষ্ণতা যখন -0.14 ডিগ্রি সেন্টিগ্রেড করব তখন দ্রবণ থেকে কি পরিমাণ আসলে বরফ বেরিয়ে আসবে। তো এখানে কে ভ্যালুটা দেওয়া আছে, আর অ্যাকচুয়ালি এখানে এম ভ্যালু পেয়ে গেছি, মানে কে ভ্যালু পেয়ে গেছি, মানে ΔTF = KFM। এই সূত্র থেকে কিন্তু আমরা ΔTFটা বের করে নিতে পারবো। তো ΔTF কত বেরোচ্ছে দেখো, ΔTF = যদি KFM হয় তাহলে এখানে ভ্যালুটা পুট করলাম, দেখো এখানে বেরোলো মানে ভ্যালুটা বেরোলো 0.093, কি বেরোলো 0.093, দেখো 0.093। তাহলে অ্যাকচুয়ালি এখানে দেখো ভ্যালুটা বলছে -0.14 করা হচ্ছে, -0.14, আর এখানে হিমাঙ্কটা কত, মানে হিমাঙ্কের অবনমনটা কত না স্যার -0.093। কেন 0 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে কমে গেল, তার মানে দ্রবণটা -0.093 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু দ্রবণই থাকবে।
এরপর টেম্পারেচার যখন কমতে 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 -0.14 ডিগ্রি সেন্টিগ্রেড হবে না, তখন কি হবে না কিছু পরিমাণ জল বরফ হতে থাকবে। এখন প্রশ্ন হলো সেটা কত। আমি ধরে নিচ্ছি ডব্লু কেজি জল বরফে পরিণত হয়েছে। মোট কত আমি নিয়েছি, দেখো এখানে দ্রবণ কত নিয়েছি। হ্যাঁ, মোট দ্রবণটা কোথায় হলো কোশ্চেন, 1 কেজি, সরি, মোট জলটা আমার হচ্ছে 1 কেজি। 1 কেজি জলের মধ্যে দ্রবণটা ছিল, তাহলে 1 কেজি জলের মধ্যে আমি ধরে নিচ্ছি ডব্লু কেজি আমার কি হচ্ছে, আসলে বরফে রূপান্তরিত হচ্ছে। কারণটা আমরা বললাম, বরফে রূপান্তরিত হচ্ছে। এখন এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করব, দেখো এই যে জলটা বরফে পরিণত হচ্ছে, তো যখন জলটা বরফে পরিণত হবে তখন জলে কি হবে, জলের যে এই অংশটা, ধরো এটা আমার টোটাল জল ছিল 1 কেজি, এই 1 কেজির মধ্যে ধরে নিচ্ছি আমার 250 গ্রাম জল আমার বরফ পরিণত হবে। তাহলে এই যে বাকি 750 গ্রাম জল, এই জলে আসলে যে পরিমাণটা 1 কেজি জলে গ্লুকোজটা ছিল, সেই 750 গ্রাম জলে কিন্তু ওই পরিমাণ গ্লুকোজই আমার থাকছে। তাহলে অ্যাকচুয়ালি কি বাড়ছে না স্যার, মোলালিটি অফ দ্য সলিউশন বাড়বে, কারণ জলের পরিমাণটা তো কমছে, মোলালিটি বাড়বে। তাহলে মোলালিটি বাড়লে ডেল্টা টিএফটা কিন্তু আবার চেঞ্জ হবে, ডেল্টা টিএফ চেঞ্জ হবে। আমি ধরে নিচ্ছি সেই ডেল্টা টিএফ এই ভ্যালুটা, এটাকে 2 ধরে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি যে দ্রবণটার অ্যাকচুয়ালি হিমাঙ্ক অবনমন ওই অবস্থায় ফাইনালি যখন রিচ করলো, ফাইনালি যখন দ্রবণটা -0.14 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেল, তখন তার হিমাঙ্ক অবনমন কত হবে, ডেল্টা টিএফ2 ভ্যালুটা কত হবে না স্যার 0 ডিগ্রি সি, তার মানে অ্যাকচুয়ালি 0.14 ডিগ্রি সি। তাহলে সেই অবস্থাতে মোলালিটি আমার কত, সেই অবস্থাতে মোলালিটি হচ্ছে আমার, দেখো 0.05 মোলস তো আমার কি গ্লুকোজ আছে, আর 1 কেজি জলে ছিল, তার মধ্যে ডব্লু কেজি আসলে কি হয়েছে, 1 কেজির মধ্যে ডব্লু কেজি আসলে আমার বরফ হয়ে গেছে। তাহলে দ্রবণে আছে কত না 1 - ডব্লু, তাহলে 1 - ডব্লুর জন্যে নাম্বার অফ মোলস অফ সলিউট এইটা আছে, তাহলে একক মানে 1 কেজি হিসাবে কত আছে, এইটা ডিভাইডেড বাই 1 - ডব্লু। তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাই আমরা এই যে এখানে দেখো পুট করলাম, কিসের জায়গায় না স্যার, মোলালিটির জায়গায়, কারণ 1 কেজিতে যত মোল থাকে সেটা হিসেব এটা। তো 1 কেজিতে যত মোল থাকে এই হিসাবটা আমরা পেয়ে গেলাম, কে ভ্যালু বসালাম, ডেল্টা টি বসিয়ে দিয়েছি, তাই না। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, দেখো ক্যালকুলেশন করলে ডব্লু পেয়ে গেলাম। তাহলে এখান থেকে পেয়ে গেলাম এত কেজি, তার মানে প্রায় 335.7 গ্রামস। এটা কেজিতে গ্রাম করলে এটা, তাই না, গ্রাম করলে প্রায় 33.57। তাহলে এই যে আনসারটা 335.7, এইটাই হলো আমাদের চূড়ান্ত উত্তর। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে এইভাবে আমরা এই সলিউশনটা করে নেব। নেক্সট আমরা পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন নিয়ে শুরু করব। এই লেসনেই আমরা পরিচ্ছেদ সংক্রান্ত আলোচনাটা এরপর যেটা আছে, দেখো যেটা বলেছিলাম আমরা পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন আমরা 1-এর 13 শুরু করব। তো একটু ভিডিওটা লেন্থি হবে, বাট আমরা এই 64 নাম্বার থেকে শেষ পর্যন্ত সমাধান এই লেসনেই করব। তো আজকের আলোচনা কোয়েশ্চেন নাম্বার 64 থেকে। কোয়েশ্চেন নাম্বার 64-এ দেখতে পাচ্ছি, দেখো প্রথম যে প্রশ্নটা সেটা একটু দেখব। দ্রবণের হিমাঙ্কে গঠিত সাম্যাবস্থাটি হলো, দেখো 4টে অপশান দেওয়া হচ্ছে। দ্রবণস্থিত দ্রাবক, উভমুখী তীর, দ্রবণে দ্রবীভূত দ্রাবক, দ্রাবক ও দ্রাবের সমন্বয়ে গঠিত কঠিন দ্রবণ, উভমুখী তীর চিহ্ন যেটাকে বোথ সাইড অ্যারো বলি, দ্রাবক, দ্রবণ স্থিত দ্রাবক, কঠিন দ্রাবক, কঠিন দ্রাবক, দ্রবীভূত দ্রাবক। দেখো এখানে বলেছে হিমাঙ্ক, তো হিমাঙ্ক দ্রবণের ক্ষেত্রে আমরা জানি যে দ্রবণস্থিত যে সলভেন্টটা থাকে সেটাকে আমরা বলি দ্রাবক। তার সঙ্গে অ্যাকচুয়ালি কি হয় না, এই দ্রাবকটা কি হয়, হিমাঙ্কে পৌঁছালে তার কঠিন মানে কঠিনে পরিণত হয়, তার মানে সেটাও তো দ্রাবকই থাকছে, তাই না। তাহলে কি হবে না, দ্রাবক থেকে দ্রাবকই হবে, জাস্ট দ্রাবক এখানে তরল ছিল,
তরল দ্রাবক থেকে, দ্রবণের তরল অবস্থা থেকে কঠিনে কনভার্ট হবে। তো এই অবস্থাতেই ওদের কি হয় না, একটা ইকুইলিব্রিয়াম মানে প্রডিউস হচ্ছে। সো এখানে অপশন সি ইজ দ্য রাইট অপশন হিয়ার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব পরের কোশ্চেনে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, একটি অনুদ্বায়ী দ্রাবের জলীয় দ্রবণের বলা হচ্ছে স্ফুটনাঙ্ক 100.2 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্রবণের কিন্তু বলছি ওই দ্রবণের হিমাঙ্ক কত হবে। তো ডেটাগুলো দেওয়া আছে, দ্রবণের জলের স্ফুটনাঙ্ক হিমাঙ্ক দেওয়া আছে। অবভিয়াসলি জলের স্ফুটনাঙ্কের ক্ষেত্রে দেখো উন্নয়ন হচ্ছে, তাহলে 100.2 থেকে 100 বাদ দিলে এটা হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন। আর বিশুদ্ধ জলের হিমাঙ্ক দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেক্ষেত্রে সেখান থেকে দ্রবণের হিমাঙ্কটা আমাদের বের করতে হবে। তো দেখো ডেল্টা টিভি সমান কেবিএম, এই রিলেশন থেকে কেবির ভ্যালুটা এই যে 0.52, তো এখান থেকে আমরা সিম্পলি এমটা বের করবো আগে। দেখো এম এর মানটা 0.2/0.52, এটা হবে মোল পার কেজি। এবার আমরা যে রিলেশনটা আমাদের অ্যাকচুয়ালি কি বের করতে হবে না, ডেল্টা টিএফ। তো ডেল্টা টিএফ সমান কেএফ এম, এই রিলেশনটা লিখলাম, এরপর কেএফ ভ্যালুটা পুট করলাম আর এম এর ভ্যালুটা পুট করলাম। দেখো ডেল্টা টিএফ এর মান আমার বেরিয়ে গেল 0.72 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড যদি জলের হিমাঙ্ক হয়, তাহলে দ্রবণের হিমাঙ্ক এর থেকে কী হবে না 0.72 কমে যাবে। তাহলে 0 থেকে 0.72 কমলে -0.72। সো ডেল্টা টিএফ ভ্যালুটা এইটা হচ্ছে। ওকে, নেক্সট আমরা কোশ্চেন 66। এই কোশ্চেনটা দেখো খুবই ইজি, বলছে ধ্রুবক রাশি কেএফ যেটা হিমাঙ্ক অবনমনের সঙ্গে সম্পর্কিত, তো সেটাকে আমরা কি বলি না, বলি ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। ইবিউলোস্কোপিক নর্মালি বলা হচ্ছে কেবি এর জন্যে, মোলারিটি ধ্রুবক তো না এটা, আর হার ধ্রুবকও না। সো এই একটা সহজ কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 67। 67-এ কী বলা হচ্ছে, বলছে নিচের কোনটি দ্বারা মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক অর্থাৎ কেএফ সঠিকভাবে সংজ্ঞায়িত হয়। খুব সহজ এটা কোশ্চেন, এটা আমরা আলোচনা করব। তো দেখো এখানে কেএফ সমান ডেল্টা টি বাই এম যেটা বলা হচ্ছে, এটা কিন্তু সঠিকভাবে সংজ্ঞায়িত করছে না, এটা জাস্ট একটা রিলেশনকে বলা হলো। হ্যাঁ, ডেল্টা টি এফ সমান কেএফ এম, এই রিলেশনের ক্ষেত্রে কেএফটাকে যদি ডিফাইন করতে হয় তাহলে আমরা জানি যে লঘু দ্রবণের ক্ষেত্রে আসলে এই রিলেশনটা প্রযোজ্য, তাহলে সেক্ষেত্রে সেই লিমিটেশনটা ইনপুট করতে হবে। তাই লঘু দ্রবণ মানে আমরা জানি যে চেঞ্জ অফ কী বলবো, মানে মোলার গাঢ়ত্বটা খুব নিম্ন মানের হবে, অর্থাৎ এখানে লঘু দ্রবণ মানে তার মোলালিটিটা মিনিমাম হবে। তাহলে আমরা সিম্পলি এটা বলতে পারি এম টেন্স টু কী হবে 0। তাহলে এখানে দুটো অপশান আছে, দেখো এম টেন্স টু 0, বি আর সি। এবার দেখো বিতে বলা হচ্ছে চেঞ্জ অফ মোলালিটি উইথ টেম্পারেচার, এটা তো না। অ্যাকচুয়ালি আমরা এখানে কি হিসাব করছি, এই কেএফটা অ্যাকচুয়ালি কি, কেএফ সমান আমরা জানি ডেল্টা টিএফ বাই এম। তাহলে এই ডেল্টা টিএফ এর চেঞ্জ উইথ রেসপেক্ট টু এম, যেখানে এম টেন্স টু 0, অর্থাৎ সেটাকে আমরা বলতে পারি ডেল্টা টিএফ ডেল্টা এম। এই রিলেশন অ্যাকচুয়ালি কেএফকে ডিফাইন করছে। সো এখানে আমরা লিখবো এম টেন্স টু 0। সো এটাকে স্যাটিসফাই করেছে দেখো অপশান সি। সো দিস ইজ দ্য রাইট অপশান হিয়ার। নেক্সট আমরা চলে যাব পরের কোশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার 68। এখানে বলছে সাইক্লোহেক্সেনে অ্যানথ্রাসিন C14H10 যার গাঢ়ত্ব দেওয়া আছে WW, তার হিমাঙ্ক 6.55 ডিগ্রি সি, কেএফ ভ্যালু দেওয়া আছে ধ্রুবটির হিমাঙ্ক। তো প্রথম আমাদের এই 3.56 এই যে পার্সেন্টেজ মানে অ্যাকচুয়ালি গাঢ়ত্ব W/W দ্রবণের গাঢ়ত্ব যেটা দেওয়া আছে, সেখান থেকে আমার দিকে চলে যেতে হবে কিসে, মোলে কনভার্ট করতে হবে। এখন দেখো প্রথমে আমরা অ্যানথ্রাসিনের আণবিক ভর যদি বের করি C14H10 অ্যানথ্রাসিন, তাহলে তার মলিকুলার ম্যাসটা হচ্ছে 178 গ্রাম পার মোল। এখন এই অ্যানথ্রাসিনের বলছে সাইক্লোহেক্সেনে অ্যানথ্রাসিনের কত গাঢ়ত্ব 3.56%,
তার মানে 100 গ্রাম দ্রবণে 3.56 গ্রাম আমার অ্যানথ্রাসিন আছে, তাহলে বাকিটা আমার সাইক্লোহেক্সেন আছে, তাহলে সেটাকে বিয়োগ করলে আমরা পাচ্ছি এবং এটাতে কেজিতে কনভার্ট করলাম কারণ আমার মোলালিটি দরকার। এরপর কি করলাম, অ্যানথ্রাসিনের নাম্বার অফ মোলস বের করবো, 3.56কে মোলার ম্যাস দিয়ে ভাগ করো। তাহলে মোলালিটি সমান কি আমরা জানি, মোলালিটি সমান জানি যে 1 কেজি সাইক্লোহেক্সিনে অ্যানথ্রাসিন আমার কত মোল আছে। তাহলে সিম্পলি সেই রিলেশনটা কি করে পাবো না, এত মোল আছে আমার কতই না স্যার 0. এই যে এত কেজিতে 0.0964 কেজি, যেটা সাইক্লোহেক্সিনের আমার কি ছিল ভর ছিল। তাহলে একে কি করে পাবো, মানে 1 কেজিতে কত আছে ডিভাইডেড বাই করে দাও, সেই ভ্যালুটা আসছে এইটা। তাহলে মোলালিটি পেয়ে গেছি, ডেল্টা টিএফ সমান কেএফ ইন্টু এম। এখান থেকে কেএফ এর মান আর এম এর মান বসিয়ে দাও, ডেল্টা টিএফ পেয়ে গেলাম। তাহলে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক এখানে দেখো দেওয়া ছিল, সাইক্লোহেক্সিনের হিমাঙ্ক হচ্ছে 6.55 ডিগ্রি সেন্টিগ্রেড। কি বললাম, 6.55 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সেখান থেকে আমার এই 2.4 ডিগ্রি সেন্টিগ্রেড কী হচ্ছে এই 4.148 অবনমন হচ্ছে। তাহলে হিমাঙ্কটা কত হবে না 6.5, এটা থেকে 4.14 বাদ যাবে, অ্যাপ্রক্সিমেটলি 2.40 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার অপশানটা তোমরা দেখো, এখানে অপশান দেওয়া আছে দেখো 2.40 ডিগ্রি সেন্টিগ্রেড। সো বি ইজ দ্য রাইট অপশান হিয়ার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। এরপরের কোশ্চেন আমরা একটু ভালো করে দেখব। দেখো কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 1 কেজি জল, তাতে বলছে 13.5 গ্রাম তোমার গ্লুকোজ আছে, দ্রবণটির উষ্ণতা হচ্ছে -0.4 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্রবীভূত করে দ্রবণটির উষ্ণতা করা হলো -0.4 ডিগ্রি সেন্টিগ্রেড। বলছি এই টেম্পারেচার যদি এত কমানো হয় তাহলে কী হবে না, কিছু পরিমাণ জল গ্লুকোজ বরফ হবে। বলছে কত গ্রাম বরফ দ্রবণ থেকে আসলে তো বেরিয়ে আসবে, এইটা হচ্ছে কোশ্চেন। অর্থাৎ একটা দ্রবণ প্রস্তুত করা হলো, দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করতে করতে 0 ডিগ্রির নিচে নামানো হলো। তো 0 ডিগ্রির নিচে তো স্বাভাবিকভাবেই যাবে, কারণ এর হিমাঙ্কটা তো আমরা জানি 0 ডিগ্রির নিচে নেমে যাবে। তো দেখো হিমাঙ্ক কত হচ্ছে এক্স্যাক্টলি এইখানে সেই ফিগারটা দেওয়া নেই, হিমাঙ্কটা আমরা বের করব এবং সেখান থেকে আমরা বলবো যে অবভিয়াসলি এইটা নিচেই হবে হিমাঙ্কটা। তো হিমাঙ্কের এখানে অবনমন যদি হয় -0.4 ডিগ্রি সেন্টিগ্রেড, বলছে দ্রবণটির উষ্ণতা এই হয়েছে এবং এই হতে তার মানে কি বরফ তো জমছে, তার মানে অ্যাকচুয়ালি ওই দ্রবণের হিমাঙ্কটা এই -0.4ই বলতে হবে, নিচে না, কারণ বরফ তো অলরেডি শুরু হয়েছে, জল থেকে তো বরফ শুরু হয়ে গেছে। তাহলে দেখো কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে আমার তো 1 কেজি জল ছিল, এখানে আমার 1 কেজি জল ছিল, ঠিক আছে। এই জলের মধ্যে দেখো আমার 13.5 গ্রাম গ্লুকোজ ছিল, কনসেপ্টটা দেখো 13.5 গ্রাম আমার গ্লুকোজ ছিল। তো পরে যখন দ্রবণটাকে ঠান্ডা করা হচ্ছে, দেখো এইখানটা আমার বরফ তৈরি হয়ে যাচ্ছে আর নিচে কিছু পরিমাণ জল রয়ে যাচ্ছে, নিচে জল রয়ে যাচ্ছে। এই জলটা আমি ধরে নিচ্ছি আমার ডব্লু কেজি রয়ে যাচ্ছে, ছিল আমার 1 কেজি, আমি ধরে নিচ্ছি আর আমার ডব্লু কেজি। তাহলে এই ডব্লু কেজি জলে কিন্তু এখন 13.5 গ্রাম গ্লুকোজই থাকবে। কাজে মোলালিটিটা আগে যা ছিল এখন কিন্তু মোলালিটিটা অনেক বেড়ে যাবে। তো এখন দেখো আমরা এই দ্রবণের মোলালিটি যদি হিসাব করি, যে দ্রবণটাকে ঠান্ডা করা হচ্ছে প্রস্তুত করার পর, সেক্ষেত্রে মোলালিটি কী হবে না 1 কেজি জল মানে 13.5 দিয়ে তার দ্রবণের মোলালিটি তো এম সমান কী হবে না স্যার 13.5 ডিভাইডেড বাই গ্লুকোজের মোলার ম্যাস কত পেলাম 180 দিয়ে ভাগ করে দাও, সেটা এইটা। তাহলে আমার প্রথমে যে দ্রবণে গ্লুকোজ ছিল আমার এত মোল, এই মোল সংখ্যক অর্থাৎ 13.5 মানে আমার 0.075 মোল এই গ্লুকোজটা কিন্তু এই ডব্লু কেজি দ্রবণেও আছে। তো এখন দেখো এই ডব্লু কেজি দ্রবণে মোলালিটি কী হবে না এম সমান কী হবে না স্যার 0.075 ডিভাইডেড বাই ডব্লু কেজি। এখন ডেল্টা টি এফ সমান কে এফ ইন্টু এম, এই রিলেশন থেকে আমি যদি এই এমটাকে ইনপুট করি
ডেল্টা টি এর ভ্যালুটা আমরা এখানে পেয়ে যাচ্ছি কত, 0 থেকে বাদ দিয়ে দাও, -0.4 মানে 0.4। তাহলে কে ভ্যালুটা পুট করে দাও এবং এম এর মানটা এটা বসিয়ে দাও। দেখো এটাই আমরা করেছি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে একটা ইকুয়েশন পেয়ে গেলাম এবং এখান থেকে ডাব্লু পেয়ে গেলাম আমার 8 কেজি। তাহলে নিয়েছিলাম তো 1 কেজি, তাহলে এতটা আমার কি হচ্ছে, দ্রবণ পড়ে, দ্রবণের জল এতটা আছে, এই দ্রবণের জলটা আছে, তাহলে বরফ কত না, এইটা থেকে বাদ দিয়ে দাও। বাদ দিলাম, বাদ দেওয়ার ফলে আনসারটা কত এসছে দেখো, 0.651। এবার অপশানটা আমরা দেখে নেব 0.651 অপশান আমার আছে কিনা। অবভিয়াসলি অপশান আছে এবং সেটা হচ্ছে এটা। নেক্সট আমরা লজিক্যাল এক্সপ্লেনেশনে যাব। নেক্সট আছে 70, কোশ্চেন নাম্বার 70। নেক্সট দেখো, একটি অনুদ্বায়ী দ্রাব এ এর 2% জলীয় দ্রবণের হিমাঙ্ক অনুদ্বায়ী দ্রাব বি এর 3% WW জলীয় দ্রবণের হিমাঙ্কের সমান হলে এ বি এর আণবিক ভরের একটা সম্পর্ক বের করতে হবে। তো দেখো এখানে ডেটাগুলো যেগুলো পেয়েছি, দ্রাব এ এর ক্ষেত্রে আমরা লিখে ফেলবো, দ্রাব এ নেওয়া হচ্ছে 2 গ্রাম, যেখানে 100 গ্রাম দ্রবণ, কাজে 98 গ্রাম আমার হচ্ছে সলভেন্ট, কেজিতে করলে এই। কাজে দ্রাবের যদি আণবিক ভর এম এ ধরা হয়, এম সাফিক্স এ, তাহলে মোলালিটি সমান কত হবে না, ডাব্লু এ ডিভাইডেড বাই এম এ পার কেজির জন্যে, তাই তো। তাহলে পার কেজি বের করার জন্য কি করতে হবে না, 98 দিয়ে গুণ 0.098 দিয়ে গুণ করব। তাহলে ডাব্লু বাই এম এ করবো, ঠিক আছে, হোল ডিভাইডেড বাই কি করব, ডাব্লু বাই এম এ, তাকে আমরা কি করব না 0.098 দিয়ে গুণ করব, ঠিক আছে। তো 0.098টা কি, এটা হচ্ছে ডাব্লু এ, এটা কি না দ্রাবকের ভর, ঠিক আছে। গুণ কেন করলাম, কারণ কেজিতে নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি এটা আমার কি ডাব্লু বাই এম এ, এটা 1 কেজির জন্যে নাম্বার অফ মোলস এই। তাহলে 0.098 এর জন্য কি হবে, এটা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি নাম্বার অফ মোলালিটি, মানে এর মোলালিটা পেলাম, এর মোলালিটি কত হলো না, মনে রাখতে হবে এম এ ইজ ইকুয়াল টু 2, এই যে 2টা কোথা থেকে এলো, এই যে ডাব্লু এ ডিভাইডেড বাই এম এ, এম এটা কি মলিকুলার ম্যাস ইন্টু 0.098। তাহলে এইখানে একটু ব্র্যাকেটিংটা ভুল হচ্ছে, 2 বাই এম এ হবে আর 0.098টা এটা গুণ হবে। আসলে কেন দেখো গুণ হচ্ছে, দেখো কারণ দেখো 98 গ্রাম মানে তো 0.098, তাই না, কেজি। এত কেজিতে আসলে আমার 2 বাই এম এ পরিমাণ মোলস আছে এ। তাহলে 1 কেজিতে কত আছে, 1 কেজিতে কী হবে, ডিভাইডেড হবে 2 বাই এম এ, তাই এম এর পাশেই অ্যাকচুয়ালি 0.098 হচ্ছে, এই জন্যে এইভাবে আমরা লিখেছি, ঠিক আছে। নেক্সট দ্রাব বি এর জন্যে একইভাবে 3 গ্রাম, তাহলে 97 গ্রাম সলভেন্ট, কেজিতে করলাম। একই নিয়মে আমরা এম বি সমান বলবো 3 ডিভাইডেড বাই মোলার মাস অফ বি ইন্টু 0.097। এখন যেহেতু ডেল্টা টি এফ দ্রবণের ক্ষেত্রে সমান, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডেল্টা টি এফ ফর এ ইকুয়ালস ডেল্টা টি এফ ফর বি। তার মানে আমরা বলতে পারি কে এফ ফর এ এম এ সমান কে এফ ফর বি এম বি, এবং সেটাই এখানে বসানো হয়েছে। এবার কে এফ ভ্যালুগুলো কি আছে বলেছে, দেখো দ্রবণের এ এবং বি দুটো দ্রবণের ক্ষেত্রে কে এফ ভ্যালু কি আছে, যেহেতু দেখো দুটোই জল, তাহলে অবভিয়াসলি দুটোর ক্ষেত্রে কে এফ ভ্যালু কি হবে, সমান হবে। তাহলে আমি কে এফ ভ্যালু দুটোকে কি করলাম, ক্যান্সেল আউট করলাম। এবার এম এর ভ্যালু যেটা পেয়েছিলাম বসিয়ে দিয়েছি দেখো, আর এমবির ভ্যালু মানে স্মল এম এ, এটা স্মল এমবি, ওকে, এটা হচ্ছে স্মল এমবি মোলালিটি, বসিয়ে দাও। এখান থেকে এম এ ইজ টু এমবি ইজ টু এম এ পেয়ে গেলাম। অতএব আমরা যে রিলেশনটা পাচ্ছি সেটা হচ্ছে 2 MB ইজ ইকাল টু 3 MA।
এবার আমরা এখান থেকে দেখো ডেটাটা তোমরা তো এখান থেকে তুলে নেবে, আমি তো অঙ্কটা করে দিয়েছি। 2 MB সমান 3 MA, কি আছে অপশানটা 2 MB সমান 3, রিলেশনটা কোথাও একটা গন্ডগোল হচ্ছে, একটু চেক করতে হবে। হ্যাঁ, যে রিলেশনটা ছিল দেখো এখানে 2 MB সমান 3 MA, এই যে এই রিলেশনটাকেই আমরা এইভাবে লিখতে পারি 2 MB সমান 3 MA। এবার দেখো এখানে রিলেশনটা আমার কোনটাতে আসছে, এই যে 2 MB সমান 3 MA। সো দিস ইজ দ্য রাইট অপশান এবং সি হচ্ছে এখানকার সঠিক উত্তর। নেক্সট রিলেশন, নেক্সট একটা কোশ্চেন, গ্লুকোজের একটি দ্রবণ যার গাঢ়ত্ব দেওয়া আছে 4%, W/W, এরকম 400 গ্রাম দ্রবণে -1 যদি টেম্পারেচার করা হয় কত গ্রাম বরফ জমা হবে? তাহলে উষ্ণতা -1, তার মানে এটা হচ্ছে হিমাঙ্ক। তো প্রথমে গ্লুকোজের দেখো ভরটা আমরা বলবো কত, 4 গ্রাম। তাহলে দেখো 4% যদি হয় তার মানে 100 গ্রাম দ্রবণে 4 গ্রাম, তাহলে 400 গ্রাম দ্রবণে কত, 16 গ্রাম। এটা 4 না 8 লেখা যায়, ও সরি, এটা 8 আছে, বাংলায় পড়ে ফেলেছি, 8%। সো এখানে আমরা বলতে পারি 400 গ্রামে অ্যাকচুয়ালি হচ্ছে 32 গ্রামস। 32 গ্রামস যদি আমার গ্লুকোজ থাকে, তার মধ্যে 400 গ্রাম তো টোটাল দ্রবণটা, তার থেকে বাদ দিতে হবে, তাহলে 368 গ্রামস হচ্ছে সলভেন্ট ওয়াটার, বরফ যেহেতু বলেছে সলভেন্ট ওয়াটার। তাহলে গ্লুকোজের মোলার ম্যাস আমরা জানি 180, এই ক্যালকুলেশনটা এখানে দেওয়া আছে। তাহলে এখান থেকে গ্লুকোজের মোলার সংখ্যা কত, 32/180 এত। তো এবার দেখো 0.368 গ্রামসে, 368 গ্রামসে আছে, আতে আমার 0.1778 মোল। তাহলে 1 কেজিতে কত আছে, জাস্ট এটাকে ভাগ করে দিয়ে 1000 দিয়ে গুণ করে দিলেই হবে। তাহলে এখান থেকে নাম্বার অফ মানে দ্রবণের মোলালিটিটা আমরা পেয়ে যাচ্ছি। এবার দেখো দ্রবণীয় হিমাঙ্ক আসলে কত, -1-এ তো বরফ শুরু হয়েছে না জল থেকে, তাহলে -1 ডিগ্রি সেন্টিগ্রেড মানেই -1 কেলভিন, মানে অ্যাকচুয়ালি কেলভিন, 1 কেলভিন। চেঞ্জ হচ্ছে কত, এখানে চেঞ্জটা ভালো করে ভাবো, চেঞ্জটা আমার কত হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 1 কেলভিন হচ্ছে ডেল্টা টি। এবার দেখো রিলেশনটা আমরা কীভাবে লিখব, আমি ধরে নিচ্ছি যে আমার W গ্রাম বরফ জমা হওয়ার পরে আমার W গ্রাম বরফ জমা হবে, তাহলে আমার দ্রবণটা ছিল 368, তাহলে রইল দ্রবণে জল কত, 368 - W। তাহলে সেক্ষেত্রে মোলালিটি আমরা যদি বের করি, মোলালিটি কী হবে না স্যার, যেটা ছিল 0.1778 ডিভাইডেড বাই 368 - W। মোলালিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না, কারণ কিছু পরিমাণ বরফ তো জমে গেছে। এবার ডেল্টা TF সমান KFM, ডেল্টা TF সমান KF ইন্টু M। ডেল্টা TF আমার 1, KF এই যে বসিয়ে দিয়েছি, KF এর মান কত এইটা, আর এটা হচ্ছে তোমার M এর ভ্যালু, ঠিক আছে। তো এখান থেকে ডাব্লুটাকে আমরা যদি ক্যালকুলেট করি আসে 37.292, তাহলে এত গ্রাম বরফ আমার জমা হবে। এবার অপশানটা তোমরা দেখে নাও, এই যে 37.292 মানে কাছাকাছি এটা। সো দিস ইজ দ্য রাইট অপশান ফর 71। কোয়েশ্চেন নাম্বার 72, 18 গ্রাম গ্লুকোজ 500 গ্রাম জলে আর 9 গ্রাম ইউরিয়া 250 গ্রাম জলে, এরকম একটা দুটো দ্রবণ A আর B তৈরি করা হলো, দ্রবণ দুটিকে মেশানো হলো, আর বলা হচ্ছে প্রাপ্ত দ্রবণের হিমাঙ্ক কত হবে, জলের কে ভ্যালুটা দেওয়া আছে। তো প্রথমে যে দ্রবণটা আমরা 18 গ্রাম নিচ্ছি, সেই দ্রবণটা A দ্রবণ, তো এই দ্রবণের মোলালিটি কত না 18 ডিভাইডেড বাই 180, গ্লুকোজের মোলার মাস 0.2 মোল পার কেজি। আর দ্রবণ B এর ক্ষেত্রে ঠিক একইভাবে 9 ডিভাইডেড বাই 60, কেন 9 গ্রাম নিয়েছো আর মোলার মাস 60, তাহলে দুটো দ্রবণের কিন্তু মোলালিটি পেয়ে গেছি। তাহলে যখন মিশ্র দ্রবণে আমি আসবো, মিশ্র দ্রবণে নাম্বার অফ মোলস কত পাবো, নাম্বার অফ মোলস হবে, টোটালটা যোগ করে দিতে হবে, এইটা আর এইটা যোগ করো, মানে 18 গ্রাম বাই 180, এইটা মানে এইটা হচ্ছে মোলাল নাম্বার অফ মোলস, আর ইউরিয়ার জন্য নাম্বার অফ মোলস হচ্ছে 9/60, এই দুটো যোগ করতে হবে, তার টোটাল নাম্বার অফ মোলস হচ্ছে 0.25।
এখন মিশ্রিত দ্রবণে টোটাল জলটা কত, দুটো মিলে 750 গ্রাম জল হয়ে যাচ্ছে, দেখো 500 আর 250, তার মানে 0.75 কেজি। তাহলে 0.75 কেজিতে টোটাল মোল সংখ্যা এইটা, 1 কেজিতে কত না 0.25 বাই 0.75, তোমরা এটা ক্যালকুলেশন করলে 1/3 মোল, এই যে দেখো এটা করে দেওয়া আছে। তাহলে আমরা মোলালিটি পেয়ে গেলাম, কেএফ ভ্যালু পেয়ে গেছি, ডেল্টা টিএফ পেয়ে গেলাম 0.62। তাহলে দ্রবণে 0 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হিমাঙ্ক হয় বিশুদ্ধ জলের, তাহলে এর থেকে 0.62 কমা মানে কি -0.62 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে দ্রবণের হিমাঙ্ক। তো অবভিয়াসলি বি ইজ দ্য রাইট অপশন হিয়ার। নেক্সট, তো আজকের লেসনের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 73, 128 গ্রাম পার মোল আণবিক ভর সম্পন্ন একটি দ্রাব যার 0.992 গ্রাম 50 গ্রাম একটি দ্রাবকে দ্রবীভূত করলে হিমাঙ্কের অবনমন এই হয়। ওই একই দ্রাবকের 60 গ্রামে একটি অজানা দ্রাব তার এত গ্রাম দ্রবীভূত করলে হিমাঙ্ক এত হয়, অজানা দ্রাবটির মোলার ম্যাস। তো দেখো প্রথম দ্রাবকের ক্ষেত্রে আমরা নাম্বার অফ সলিউট কত, মানে অ্যামাউন্ট অফ সলিউট হচ্ছে এইটা 0.92, এবার তার মোলার ম্যাসও দেওয়া আছে, তার নাম্বার অফ মোলস পেয়ে গেলাম। এবার দেখো 50 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে দ্রবীভূত করা আছে, তার মানে কেজিতে করলে 0.05, তাহলে 1 কেজিতে কত দ্রবীভূত হচ্ছে না এইটা ডিভাইডেড বাই 0.05, তাহলে মোলালিটি পেয়ে গেলাম দ্রবণের। এবার মোলালিটি সমান কি আমরা জানি ডেল্টা টিএফ সমান কি না স্যার কেএফ ইন্টু এম, তাহলে এখানে আমি মোলালিটি পেয়ে গেছি। আচ্ছা দ্রবণের তাহলে কেএফ ভ্যালুটা আমাকে প্রথমে বার করতে হবে, কারণ দ্রবণে কেএফ জলের মানে ওইখানে যে দ্রাবকটা আছে ওইখানে যে দ্রাবকটা আছে সেই দ্রাবকের কেএফ ভ্যালু আমার জানা নেই। তাহলে এখান থেকে কেএফ ভ্যালুটা আমরা ডেল্টা টিএফ বাই এম বের করলাম, এবার এখান থেকে ভ্যালুটা পেয়ে গেলাম এই যে 29.8 কেলভিন কেজি মোল ইনভার্স। এই কেএফ ভ্যালু যখনই পেয়ে গেলাম, এবার আমার দ্বিতীয় দ্রবণের ক্ষেত্রে আমার সুবিধা এসে গেল। দ্বিতীয় দ্রবণের ক্ষেত্রে আমার কেএফ জানা আছে, আর দ্বিতীয় দ্রবণের ক্ষেত্রে দ্রাবের মোল পরিমাণটা দেখো কত 1.2, আমি ধরে নিচ্ছি আণবিক ভরটা আমার এম জানা নেই। দ্রাবকের ভর 60 গ্রাম কেজিতে কনভার্ট করলাম, মোলালিটি বের করলাম একই নিয়মে 1.2 বাই এম ডিভাইডেড বাই 0.06 কেজিতে কনভার্ট করলাম। কাজে একই নিয়মে এক্ষেত্রে আমরা কি বলবো কেএফ সমান কী হবে না স্যার ডেল্টা টিএফ বাই এম মোলালিটি। তাহলে এবার ডেল্টা টিএফ আমার দেওয়া আছে 3.87 ডিগ্রি সেন্টিগ্রেড ডিভাইডেড বাই মোলালিটি পেয়েছি 20 বাই এম, এই যে এখানে 20 বাই মোলালিটি পেয়েছি। এখন এই ভ্যালুটা কেএফ ভ্যালুটাই হচ্ছে আমার 29.8। এবার ইকুয়েশনটা করে দাও, এই পুরোটা কার সঙ্গে সমান হচ্ছে এই যে 29.8 সঙ্গে, সেটাই করা আছে। সেখান থেকে এম এর ভ্যালু পেলাম 154। সো আমাদেরকে অপশানটা দেখতে হবে, দেখো সঠিক উত্তর 154, এবং এখানে অপশানগুলো লক্ষ্য করো 154 ডি অপশান। সো দিস ইজ দ্য রাইট অপশান ফর 73। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্লিজ তোমরা কমেন্ট করবে কোনো রকম সমস্যা থাকলে, আর আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি তোমাদের দেওয়া আছে, তোমাদের আবার লিখে দিলাম 9564420036। প্লিজ হোয়াটসঅ্যাপ মি ফর এনি কোয়েরি।